এই পিচ্ছি মেয়েটা রাইসা, ওই তো একমাত্র আমার প্রাণ যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ওর হাসি আমার ভাঙা হৃদয়ে একটা প্রলেপ দেয়, কিন্তু সেখানেও বাধা দেয় তারা। আসলে আমি শুধু অজানা এক সদস্যই বাড়তে, নাম আছে, পরিচয় আছে, কিন্তু জায়গা নেই। ঠিক তখনই মোবাইলে একটা মেল নোটিফিকেশন আসে। Approved. International Startup Accelerator Program. Initial investment confirmed. 5 crore BDT. নিলয়ের চোখে জল চলে আসে। হ্যাঁ, আনন্দের জল। এই স্বীকৃতি, এই মূল্যায়ন পরিবার তাকে না দিলেও বাইরের জগৎ দিচ্ছে। তাদের ভালোবাসা হয়তো পাবো না, একদিন তাদের চেয়ে বড় কিছু হব, এত বড় যে তারা চাইলেও আমাকে অস্বীকার করতে পারবে না। রাত 10টা, সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। নিলয় নিজের রুমে চুপচাপ বসে আছে। ল্যাপটপ খোলা, স্ক্রিনে ভেসে আছে বিজনেস রিপোর্ট, গ্রাফ, প্রফিট চার্ট, কিন্তু তার চোখ তাকিয়ে আছে ফাঁকা দিকে, মন অন্য কোথাও। হঠাৎ দরজায় টোকা, টুক টুক। হ্যাঁ, কে? দরজা খুলে দেখে মেজু ভাবি দাঁড়িয়ে। ভিতরে আসতে পারি? অবশ্যই ভাবি, আসুন। মেজু ভাবি রুমে ঢুকে পাশে রাখা চেয়ারে বসে। নিলয়, আমি কিছুক্ষণ ধরেই ভাবছিলাম তুমি এই বাড়িতে কতটা অবহেলা সহ্য করো প্রতিদিন। তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগে ভাবি, খুব লাগে। কখনো মনে হয় আমি কি সত্যি বাড়ির কেউ? তাহলে তুমি প্রতিবাদ করো না কেন? তুমি তো কারোর ক্ষতি করো না, নিজের মতোই থাকতে চাও, নিজের স্বপ্ন নিয়ে থাকো, তারপর কেন তুমি সব সহ্য করো? ভাবি, আমি তো কিছু করতে পারি না। এবারের চোখে আমি অকর্মা, অযোগ্য। তারা যদি আমাকে ছোট করে, সেটা তো মিথ্যা না। আমি তো এখনো কিছু প্রমাণ করতে পারিনি। না রে নিলয়, এটা ঠিক না। তুমি অনেক বেশি সহনশীল, অনেক বেশি বড় মনের মানুষ। তোমার মতো ছেলে আজকাল দেখাই যায় না। তুমি যা সহ্য করেছো, অন্য কেউ হলে কবেই সব ছেড়ে ছড়ে চলে যেত। ভাবি, আমি সত্যি বলি, কখনো চলে যেতে ইচ্ছে করে, কিন্তু এই দেয়ালের ভিতর আমার মায়ের মুখ আছে, আপনার মতো একজন ভাবি আছেন, রাইসা আছে, ওর খিলখিল হাসি আছে। এদের ফেলে কোথায় যাব আমি? তুমি একদিন অনেক বড় কিছু করবে নিলয়, আমি জানি। সেই দিন খুব বেশি দূরে নয়। তোমার মতো মানুষকে সৃষ্টিকর্তা কখনো ফেলে রাখে না। আপনি একমাত্র ভাবি যিনি আমাকে বুঝতে চান। এই একটা কথাই আমার অনেক কিছু ফিরিয়ে দেয়, অনেক শক্তি পাই আমি আপনাকে দেখে। চিন্তা করিস না, আমি সবসময় তোর পাশে আছি। তুই কখনো একা না। মেজু ভাবি দাঁড়িয়ে চলে যায়। দরজা বন্ধ হয়ে যায়। নিলয় জানালার পাশে দাঁড়ায়। চাপটা আজ খুব কাছের মনে হয়। কখনো কখনো একটুখানি ভালোবাসা জীবন বদলে দেয়। আমার জীবনে হয়তো আমি ব্যর্থ, হয়তো সবাই ভাবে আমি কিছুই না, কিন্তু আমি জানি আমার ভেতরে আগুন জ্বলছে। এই আগুন একদিন আলো হয়ে জ্বলবে এই আকাশেও। রাত 9টা, ঢাকার একটি থিয়েটার হলে চলছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইয়াং এন্টারপ্রেনিওর অ্যাওয়ার্ড অনুষ্ঠান। লাল গালিচা লাইভ টিভি সম্প্রচার। দেশের সবচেয়ে বড় বড় কর্পোরেট মুখেরা উপস্থিত। হোস্ট মাইক্রোফোন হাত নেন। And now, the moment of the night. Best Young Entrepreneur of the Year goes to Mr. Niloy Rahman, founder of Neo Next Tech. চারদিক থেমে যায়। আলো পড়ে একজনের মুখে, নিলয়। সাদামাটা শার্টে, মুখে মাস্ক, চোখে আত্মবিশ্বাস। সে ধীরে ধীরে মঞ্চে ওঠে। কেউ চেনে না তাকে, কিন্তু পর্দায় যখন তার কোম্পানির গ্রোথ, টার্নওভার, সামাজিক অবদান দেখানো হয়, সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। আমি কাউকে দোষ দেইনি কখনো, কারণ আমি জানতাম আমার সময় আসবে যখন সবাই আমাকে চিনবে, কিন্তু আমি কারো পরিচয় নয়, নিজের যোগ্যতায় উঠে দাঁড়াবো। সবাই যখন আমাকে খাটো করত, আমি তখন নিজেকে বড় করতাম চুপচাপ। রাত 11টা, বাড়িতে। নিলয় বাড়ি ফিরে। কেউ জানে না সে কোথায় ছিল। ডাইনিং টেবিলে বড় ভাবির গলা। এত রাত করে আসছো কেন? কোথায় ছিলে আবার? বন্ধুর বাড়ি? ও তো ভাই খুব ব্যস্ত ছেলে, দেশের ভবিষ্যৎ, হাহা। এইরকম জীবন নিয়ে কোথাও পৌঁছানো যায় না। ঘর কোনো ছেলে হয়ে থাকলে কি হবে? এমনটাই ভাবেন আপনারা। তুমি খেয়েছো বাবা? এত রাত হলো, কিছু খেয়ে নিও। নিলয় ভাই, আজ একটু অন্যরকম লাগছে আপনাকে। চোখে অনেক শান্তি। সব ঠিক তো? ভাবি, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় দিনগুলোর একটা, কিন্তু কাউকে না বলেই কাটালাম, ভালোই লাগছে। নিজের ঘরে
রাত 11টা। নিলয় বিছানায় বসে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে আজকে তার ছবি, অ্যাওয়ার্ড হাতে, মঞ্চে দাঁড়িয়ে। সে ফেসবুকে পোস্ট করতে চায়, একটু স্বীকৃতি অপেক্ষা ছিলাম, আজ সেটা পেয়ে গেলাম। কিন্তু পোস্ট করে না। ক্যাপশন মুছে মুছে ফেলে। এখন না, এখনই নয়। তারা আমাকে চিনবে যখন সময় আসবে, আর তখন আমি শুধু পরিচিত হব না, তাদের ভুলটা চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। Congratulations, Mr. Niloy. You are trending on Twitter, FB, and LinkedIn. Neonex Tech just got its Series A funding, 15 crore BDT confirmed. নিলয় চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করে, আমি কি খুশি? হ্যাঁ, কিন্তু আমি এখনো চাই একজন বলুক আমি তোমায় বিশ্বাস করি। সকাল 7টা। নিলয় ঠিক তখনই রুম থেকে বের হয়েছে। সারা রাত অফিসের প্রজেক্ট শেষ করেছে। চোখে ক্লান্তি, কিন্তু মুখে একরাশ শান্ত ভাব। কিন্তু মাত্রই রান্নাঘরের দিকে এগোতেই বড় ভাবির গলা। এই নিলয়, দাঁড়া, আমার একটু কথা আছে। জি ভাবি। তুমি তো বসেই থাকো সারাদিন, কাজ কর্ম নেই, অফিস নেই। তুমি একটু বাজার থেকে মাল এনে দাও তো। তেল নেই, ডাল নেই, আর একটা ভালো শুটকি এনে দিও। দাম কেমন জানো তো না? বেশি দাম নিয়ে এসে বলো না আবার। আচ্ছা ভাবি, আনছি। আনছো মানে এখনই যাও? বসে থেকে আর কিসের বিশ্রাম দরকার? হাতে তো কাজ নেই তোমার। নিলয় কিছু না বলে জুতা পরে নিচে নামতে থাকে। বাজারে সকাল 8টা। হাতে বাজারের ব্যাগ, মাথায় কড়া রোদ। নিলয় মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। হঠাৎ ভার্সিটির এক বন্ধু দেখে ফেলে। এই নিলয়, তুই এইখানে বাজার করছিস? হ্যাঁ, বাসার জন্য কিছু আনছি। তোর পরিবারের লোকজন তোকে দিয়ে বাজার করায়, তুই এসব করিস? তোর সাথে এমন আচরণ করে ওরা? সব ঠিক আছে, তারা আমার পরিবার, হাজার কষ্ট, রাগ, অপমান হলেও আমি তো তাদেরই ছেলে। যদি না সহ্য করি তাহলে সম্পর্ক ঠিকবে কিভাবে? বন্ধু আর কিছু বলে না, চুপ হয়ে যায়। বাড়ি ফেরে। ভাবি, সবে না, ব্যাগটা রান্না করে রেখে দিচ্ছি। কি দেরি করলে? এত ছোট্ট একটা বাজার করতে ঘন্টাখানেক লাগে, অথচ কাজে পাঠালে টানা 1.5 ঘন্টা পরে আসো। এভাবে যদি আমার স্বামী থাকতো, আমি তো মাথায় উঠে বসে থাকতাম। ভাবি, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাছাড়া দোকানে একটু ভিড় ছিল। এই না তোমার স্বভাব, সব কথার 100টা বাহানা। তুমি কোন কাজ ঠিকমতো করতে পারো না? নিলয় চুপ থাকে। ঘরের এক কোণে মেজো ভাবি আসেন, পাশে বসেন। তুমি ঠিক আছো নীরব ভাই? ভাবি, আমার ঠিক মন্দ না, এইভাবেই চলে, গায়ে মাটি মেখে মুখে হাসি রেখে। তোমার চোখে আজ অনেক ক্লান্তি। একটা কথা জেনে রেখো, আমি সব বুঝি। তোমার এই কষ্ট একদিন মহামূল্য হয়ে উঠবে। রাত। নিজের রুমে ল্যাপটপ অন করে নিলয়। হাতে এখন নতুন এক আন্তর্জাতিক প্রজেক্ট। একটি জার্মান কোম্পানি তার স্টার্টআপে 20 কোটি টাকা বিনিয়োগ করতে চায়। ইমেলের টাইটেল, ফাইনাল কনফার্মেশন, পার্টনারশিপ উইথ নিও নেক্সট টিচ, সিগনেচার সিইও মিস্টার নিলয় রহমান। নিলয় শুধু একটু দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের মনে একদিনই বাজারে ব্যাগ কাজে ঝুলানো ছেলেটাকেই তারা চিনবে। তাদের হুকুম পালনকারী না, তাদের চেয়ে অনেক বড় হয়ে আমি ফিরব। সেদিন আমি কিছু বলবো না, শুধু তাকিয়ে থাকবো। বিকেল 5টা। নিলয় তার রুমে বসে চুপচাপ ল্যাপটপে কাজ করছে। একটি বড় ইমেল প্রস্তুত করছে, যা পাঠানো মাত্রই তার কোম্পানি এক নতুন ধাপে পৌঁছে যাবে। হঠাৎ দরজায় পিচ্চি কণ্ঠে টোকা পড়ে। চাচু, চাচু, খেলা আছে? নিলয়ের মুখে প্রশান্তির হাসি। দরজা খুলে দাঁড়িয়ে দেখে ছোট্ট রাইসা। আয় মামুনি, খেলবি? হ্যাঁ চাচু, চলো চলো, তোমার কাছে খেলা ভালো লাগে। তুমি কখনো রাখো না, না বকা দাও? নিলয় তাকে কোলে তুলে নেয়। তার ক্লান্ত মুখে যেন এক মুহূর্তে প্রশান্তির ছোঁয়া লাগে। তারা দুজনে বসে খেলতে শুরু করে। নিলয় ছোট্ট পুতুলকে রাইসার মতো করে কথা শোনায়। এই যে পুতুল রাজকন্যা, তুমি কি জানো তোমার সবচেয়ে প্রিয় চাচুকে? আমার চাচু নিলয়। তুমি? দুজনেই খিলখিলিয়ে হাসে, কিন্তু সেই মুহূর্তেই ধরাম। দরজা জোরে খুলে যায়। বড় ভাবির কণ্ঠ, আগুন জ্বালানো রাগে ভরা। রাইসা, এখানে কি করছিস? কতবার বলেছি তোর এই কাকার কাছে যাস না।
নিলয় উঠে দাঁড়ায়, রাইসাকে ধরে রাখে। ভাবি, ও শুধু খেয়াল ছিল, আমি বকা দেইনি কিছু। তুমি আবার ওকে কি শেখাবে? নিজে তো জীবনে কিছু করতে পারো না, আর এখন আবার বাচ্চাদের নিয়ে বসে গল্প শোনাচ্ছ। ওকে পেলে মাথা খারাপ হয়ে যায়। এভাবে যদি ওর চাচ্চু হয়, তবে আমি চাই না ও শিখুক তোমার মতো অলস হতে। আমার চাচ্চু ভালো, চাচ্চু খারাপ না, আমি খেলবো চাচ্চুর সাথে। না, খেলবি না, চলো এখান থেকে এক্ষুনি। সে একটানে রাইসাকে নিয়ে যায়। ঘরে নীরবতা। নিলয় একা দাঁড়িয়ে থাকে, হাত ফাঁকা, কোলে আর রাইসা নেই। কোনো কথা নেই, শুধু বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ার শব্দ। সে ধীরে ধীরে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। এই ছোট্ট মেয়েটাই তো ছিল আমার একমাত্র আপন, যার মুখে চাচ্ছু শব্দটা শুনলেই বুক ভরে যেত। সেই ডাকটাকেও কেড়ে নিল ওরা। আমি বুঝি না এতটা অপমান আমি কি করে সহ্য করি, তবুও করি, কারণ এই বাড়ি আমার, পরিবার আমার। কিন্তু আজ বুঝলাম, ভালোবাসা পাওয়ার জন্য নিজের ভালো লাগার যেন মূল্য নেই। সব সময় হাসলে সবাই ভাবে তুমি কষ্টে নেই। হঠাৎ মোবাইলে মেইল আসে। Congratulations, Neonext has been shortlisted for Global Innovation Grant USD 5 million. নিলয় মেইলের দিকে তাকিয়ে থাকে, মৃদু হাসে, তবুও চোখে পানি। বিশ্ব আমাকে চিনছে, আর বাইরের লোক তারা কোনো ভাবে আমি শুধু একজন বাজে চাচ্ছু। বিকেল 5:20। বড়ভাবে রাইসার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায়। আম্মু, চাচুর সাথে একটু খেলছিলাম। আমি কি তোকে একবার বলেছি না 10 বার? তোর চাচ্চুর কাছে যাবি না বলছি না? তবুও গিয়ে বসে থাকিস তার কাছে। তো চাচু তো খারাপ না আম্মু, চাচু অনেক ভালো। তুমি আর আব্বু কেন চাচুর সাথে এমন করো? তুই এবার তোকে ঠিক করেই ছাড়বো। তুই এখন আমাকে শিখাবি কার সাথে কথা বলতে হয়? সে পিঠে একটানা কয়েকটা থাপ্পড় মারে। রাইসা কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে। আমার চাচু ভালো আম্মু, তুমি কেন চাচুকে কষ্ট দাও? চাচু তো কাউকে কিছু বলে না, আমাকেও শুধু খেলায়। তুই চুপ করবি, নাহলে আব্বুকে বলবো আজ রাতে তোকে দেখে রাখি। তোর এই কান্না, এই আদর সব ওর ছলনা। আমার মেয়ে হয়ে ওর পক্ষ নিচ্ছিস? ঘরের বাইরে করিডোরে নিলয় দরজার পাশে দাঁড়িয়েছিল, সব কথা শুনছে, চোখে জল। সে রুমে যেতে চায়, কিন্তু পা বাড়াতে পারে না। হাতে একটা ছোট্ট খেলনা, রাইসার প্রিয় পুতুল, যা সে রেখে গেছে নিলয়ের রুমে। একটা শিশুও যখন সত্যি বোঝে, তখন না কেউ মানে না তাদের চোখে আমি খারাপ, কারণ আমি নীরব, কারণ আমি প্রতিবাদ করিনি। সে খেলনাটা নিজের বুকের কাছে ধরে চোখ বন্ধ করে। রাতে নিলয়ের ঘরে মেজো ভাবি আসে। আজ রাইসার কান্না শুনেই বুক কেঁপে উঠেছিল। বড় ভাবি তাকে খুব মারছে, শুধু তোমার কাছে গিয়েছিল বলে। আমি তাকে আদর ছাড়া কিছু দিইনি ভাবি। ও আমাকে মানুষ ভাবে, এটাই ওর অপরাধ হয়ে গেল। একদিন রাইসা বড় হবে, তখন বুঝবে তার চাচ্চু কি ছিল। ওই বুঝে নেওয়াই হবে সবার বড় শাস্তি। নিলয় কিছু বলে না, চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে। রাত 12টা। ল্যাপটপে একটি চিঠি লিখে নিলয়, কিন্তু কাউকে পাঠায় না, শুধু লিখে রাখে। টু মাই লিটল রাইসা, তুমি এখনো বুঝতে পারো না আমি কেন তোমাকে কোলে নিয়ে খেলতাম? তুমি জানো না তোমার চাচু চলো খেলি, এই ডাকটা আমার ভাঙ্গা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এনে দিত। তুমি একদিন বুঝবে আমি কিছুই চাইনি তোমার কাছ থেকে, শুধু একটু ভালোবাসা। তুমি যখন আমার পক্ষে বলেছিলে, সেটা আমার জীবনের প্রথম জেতা যুদ্ধ ছিল। চিঠি সেভ করে না, নাম দেয় মাই অনলি ফ্যামিলি রাইসা। রাত 3টা, সবাই ঘুমিয়ে। হঠাৎ করে বড় ভাইয়ের ঘর থেকে চিৎকার। রাইসা, রাইসা চোখ খুলো মা, তোমার জ্বর কত? ওরে বাঁচাও, ওরে কপাল পোড়া মেয়ে, আমার গা পুড়ে যাচ্ছে। মেজো ভাবি ছুটে আসে, তার পিছে পিছে মা বাবা নিলয়। কি হয়েছে? ওর শরীর তো একেবারেই গরম। চলো হাসপাতালে নিয়ে যাই, দেরি করা যাবে না। এইরকম সময় হইল নাকি রে নিলয়? গাড়িটা বের কর। নিলয় এক মুহূর্ত দেরি না করে চাবি নিয়ে ছুটে যায়। হাসপাতালে সকাল 5টা। ডাক্তার বলল, শিশুর শরীরে হঠাৎ জ্বর বেড়ে গেছে, তবে ভয়ের কিছু নেই, ঠিক সময় এনেছেন। হাসপাতালের করিডোরে সবাই বসে। হঠাৎ বড় ভাবি মুখ খুলে, সব কিছুতে একটা কারণ থাকে। আমি তো আগেই বলেছিলাম
রাইসা জি নিলয়ের কাছে না যায়? ভাবি, আমি কিছু করিনি। তাই নাকি? তোর সাথে খেলার পরেই তো মেয়েটা অসুস্থ। তুই নিশ্চয়ই কিছু করেছিস, চোখে মুখে বিষ ঠেলে রেখে রাখছিস। কি যাতা কথা বলছো তুমি? নিজের দেবরকে নিয়ে এত বড় অপবাদ? ছেলেটা সারা জীবন তোদের কথা শুনে মাথা নিচু করে আছে, তোর মেয়ের জন্য পাগল হয়ে আছে, আর তুই সেই ছেলেকে দোষ দিচ্ছিস? তো কি হয়েছে? রাইসা তো ওই ছেলের সাথে ছিল সারাদিন। ও ছাড়া কি করবো বলো? একটা অলস ঘরকুনো ফাঁকিবাজ লোক। সবার সমস্যার মূলই তো ও। বাবা মুখ নিচু করে চুপ। মেজো ভাই তাকিয়ে থাকে, কিছু বলে না। সবাই চুপ। নিলয় হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। ভেতরে সবকিছু যেন একসাথে ভেঙে পড়েছে। আমি কি আসলে এতটা খারাপ? একটা শিশু আমার কোলে খেলে বলে আমি দায়ী হয়ে গেলাম। নিলয় বাবা, তোমার পাশে আছি। তুই জানিস তোর হাত কখনোই খারাপ কিছু করতে পারে না। নিলয়ের চোখ ভিজে আসে। সে চুপচাপ মাথা নিচু করে বলে, মা, ভালোবাসা যদি দোষ হয় তবে আমার এই দোষ সারা জীবন থাকবে। ভেতরে হাসপাতালের বেডে রাইসা চোখ মেলে চুপচাপ ফিসফিস করে বলে, আমার চাচু কই? চাচু কোথায়? আমি চাচুর সাথে ঘুমাবো। হাসপাতালের করিডোর। সকাল 6টা। রাইসার জ্বর কিছুটা কমেছে। ডাক্তার বলেছে নজরদারিতে রাখতে হবে। সবাই একটু শান্ত হয়েছে, কিন্তু করিডোরে এক চাপা উত্তেজনা জমে আছে। বড় ভাবি চুপ করে বসে নেই, নিলয়ের দিকে আঙুল তুলেই যাচ্ছে। তোমরা কেউ বলো না কিছু, কারণ সবাই নিলয়ের পক্ষ নেয়। একটা অলস কার্যকর্মহীন ছেলে, আর তাকেই সবাই বাঁচায়। আজকে আমার মেয়েটার জ্বর উঠেছে, অথচ কেউ কিছু বলবে না। নিলয় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে। তখনই মেজো ভাবি সামনে এগিয়ে আসে। ভাবি, আপনি বরাবরই নিলয়কে দোষ দিচ্ছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন দেখলে আপনি নিজেই রাইসাকে কিভাবে মেরেছিলেন সেটা। তুমি এখন আমাকে শেখাবে আমি আমার মেয়েকে মারবো কিনা? মারার বিষয় না, আপনি যেভাবে চিৎকার করছিলেন আর ওর পিঠে থাপড় মারছিলেন, একটা ছোট্ট একটা মেয়ে সেটা মানসিকভাবে নিতে পারেনি। সেই আঘাতই এখন জ্বর রূপ নিয়েছে। বড় ভাবি চোখ লাল করে তাকায়, তারপরে ফেটে পড়ে। তোমার তো সব নিলয়কে কি? তুমি শুধু নিলয়ের ভালো দিক দেখো। মেয়েটা অসুস্থ আর তুমি এখন নিলয়কে রক্ষা করছো। মুহূর্তের মধ্যে পরিবেশ থমকে যায়। নিলয়ের মা এগিয়ে এসে বলেন, মেজ বউ ঠিক বলছে। তুমি নিজের ভুল ঢাকতে গিয়ে বারবার নিলয়ের দিকে আঙুল তুলছো। একটু নিজের আচরণটা দেখো। রাইসা যখন চাচ্ছু ভালো বলে কেঁদে ফেললো, তখন তুমি কি করেছো সেটা ভুলে গেছো? আমার মেয়েকে আমি যা ইচ্ছা করবো, তোমরা কেউ শেখানোর জায়গায় নেই। আর তুমি মেজো ভাবি, তুমি সবসময় নিলয়ের পাশেই থাকো, কারণ তুমি নিজেও জানো আমার স্বামীর মতো কেউ যদি ব্যর্থ হয় তো নিলয় একমাত্র তোমার আশা। সবার মুখ থমকে যায়। মেজো ভাবি একদম শান্তভাবে বলে, যদি নিলয়ই আমাদের আসার জায়গা হয় তাহলে সেটা ওর বড়ত্ব। আর যদি তোমার মেয়ের ভালোবাসার একটা দোষ হয়ে থাকে তাহলে তুমি মানসিকভাবে খুবই ছোট। নিলয় একটু দূরে বসেছিল, সব কথা শুনছিল। চোখে পানি আসছে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু ধীরে ধীরে উঠে দাঁড়ায়, রাইসার ওয়ার্ডের দিকে হেঁটে যায়, আর নিজের মনে বলে, আমার অপরাধ শুধু এই যে আমি ভালোবাসতে জানি, কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসাটা সবার জন্য না। সকাল 9টা। হাসপাতালের করিডোরে সবার ভেতরে টান টান উত্তেজনা। রাইসার জ্বর কমলেও মানসিক অবস্থা কিছুটা দুর্বল। নিলয় চুপচাপ এক কোণে বসে, মায়ের হাত ধরে, কিন্তু মুখে একটু কথা নেই। হঠাৎ টুনটুন নিলয়ের মোবাইলে একটি নোটিফিকেশন ভেসে ওঠে। Secure Line app. Confirm your presence 10 a.m. Confidential board meeting. নিলয়ের চোখ মুহূর্তেই বদলে যায়। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, চোখে চাপা একটা ভাঙা হাসি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস বাবা? একটু দরকারি কাজ আছে মা, ফিরে আসবো। এমন সময় তোকে যেতে হবে? সব সময় তো ফিরে আসার জন্যই যাই মা। সে চোখ নামিয়ে বেরিয়ে যায় করিডোর দিয়ে। কেউ আর কিছু বলে না। সবাই ধরে নেয় এও এক অলস ছেলের অজুহাত। সকাল 9:45। শহরের প্রাইভেট বিল্ডিংয়ের এক সিক্রেট ফ্লোর। নিলয় সেখানে ঢুকে পড়ল। লিফট থেকে বের হয়ে সে একটি সাদা কাচ ঘেরা ঘরে যায়। দরজা অটোমেটিক স্ক্যানিংয়ের পর খুলে যায়। সে ভেতরে ঢুকে যায়, সাথে সাথে মুখে পড়ে কালো রঙের আধুনিক ডিজাইনের মাস্ক। এই মাস্কই তার পরিচয় গোপন রাখে।
বোর্ডরুমে বসে আছে কয়জন দেশসেরা বিজনেস এক্সিকিউটিভ। হ্যাঁ, তার মুখ কেউ কখনো দেখেনি, শুধু মিস্টার এন নামেই চিনে। বোর্ডরুমে বসে আছে কয়জন দেশসেরা বিজনেস এক্সিকিউটিভ। দরজা খোলে, একজন হাইফাই সিকিউরিটি ভেতরে ঢোকে, তারপর মাস্ক পরা নিলয় রুমে প্রবেশ করে। মিস্টার এন এর স্পিচ শুরু হয়। নিলয় মাস্কের ভেতর থেকে বলে, আপনাদের জন্য আজ একটি বিশেষ ঘোষণার দিন। নিওনেক্সট আজ দেশের সবচেয়ে বড় স্টার্টআপ এক্সপ্যানশন পার্টনারশিপ সাইন করতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থার সাথে। কিন্তু আমি শুধু ব্যবসা করতে আসিনি, আমি এসেছি প্রমাণ করতে। যে ছেলে ঘরের কোণে পড়ে থাকে, যে কথায় কেউ কান দেয় না, তার মধ্যে একজন লড়াকু, একজন লিডার, একজন বিজয়ী লুকিয়ে থাকে। প্রেজেন্টেশন শেষ হলে সবাই উঠে দাঁড়িয়ে করতালি দেয়। একজন সম্মানিত কর্পোরেট বোর্ড মেম্বার, মিস্টার এন, আপনি যদি